বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সমাণু নির্ণয়ের কৌশল, অর্থাৎ জৈব যৌগের সংকেত থেকে আমরা কিভাবে সমাণুগুলো নির্ণয় করতে পারবো। এখন দেখো, আমি এইখানে লিখেছি CnH2n+2, অর্থাৎ এটুকু হচ্ছে আমাদের অ্যালকেন। দেখো, এই অ্যালকেনের সাথে যদি একটি অক্সিজেন পরমাণু থাকে তাহলে আমাদের সেই ক্ষেত্রে সম্ভাব্য সমাণু হবে দুই ধরনের। তাহলে একটু খেয়াল রাখতে হবে, যদি অ্যালকেনের সাথে একটি অক্সিজেন পরমাণু যুক্ত থাকে তাহলে আমাদের সম্ভাব্য সমাণু হবে দুই ধরনের। তাহলে এখন দেখো, এইখান থেকে আমরা দুই ধরনের সমাণু পাবো, অর্থাৎ একটা হবে আমাদের অ্যালকোহল আর একটা হবে আমাদের ইথার। দেখো, আরেকটি সমাণু হবে ইথার। এখন আমরা অ্যালকোহল এবং ইথারের তাদের বৈশিষ্ট্য থেকে জানি যে আমাদের ইথার হতে হলে তাহলে 2 কার্বনের প্রয়োজন। তাহলে এই ক্ষেত্রে আমাদের এনের মানটা যদি আমরা ন্যূনতম 2 এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখো আমাদের সংকেতটি কী দাঁড়াবে, অর্থাৎ C2 আর এখানে 2 দুগুণে 4, 4 আর 2 কত হবে 6। তাহলে C2H6 এবং হচ্ছে আমাদের কি একটি অক্সিজেন পরমাণু। তাহলে দেখো C2H6O, তাহলে এই যৌগ থেকে আমাদের সম্ভাব্য দুই ধরনের আমরা সমাণু পাবো। একটা হচ্ছে অ্যালকোহল, তাহলে অ্যালকোহল হিসেবে আমরা যদি বলি যে CH3CH2OH, তাহলে এই যৌগের নাম হবে ইথানল। তাহলে আমরা এই সংকেত থেকে তাহলে একটি পেলাম অ্যালকোহল, অর্থাৎ ইথানল CH3CH2OH। তাহলে তোমরা একটু গণনা করে দেখো যে এখানে 2টি কার্বন, 6টি হাইড্রোজেন, একটি অক্সিজেন পরমাণু। দেখো 3 2 5, 5 আর 1 6, অর্থাৎ আমাদের 6টি হাইড্রোজেন, 2টি কার্বন এবং একটি অক্সিজেন পরমাণু বিদ্যমান। আর এরপরে দেখো, যদি আমরা ইথার বলি তাহলে দেখো অক্সিজেনের দুই পাশে 2টা মিথাইল মূলক যদি আমরা এখানে উল্লেখ করি তাহলে এটাকে বলবো ডাইমিথাইল ইথার। তাহলে দেখো, আমাদের এই যে অ্যালকেনের সাথে যদি একটি অক্সিজেন পরমাণু থাকে তাহলে আমাদের দুই ধরনের সম্ভাব্য সমাণু তৈরি হয়েছে, একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হবে ইথার। তাহলে এই বিষয়টা কিন্তু তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এরপরে দেখো, আমরা আরেকটু দেখি, অর্থাৎ আমাদের শুধুমাত্র মিথানল ব্যতীত যে কোনো অ্যালকোহলকে আমরা ইথার তৈরি করতে পারি। তাহলে দেখো, যদি C3H8O হয় তাহলে দেখো এক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে প্রোপেন, তাহলে প্রোপেনের সাথে একটি অক্সিজেন পরমাণু আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের দুই ধরনের সমাণু সম্ভব। তাহলে দেখো, এই ক্ষেত্রে থেকে আমরা যদি অ্যালকোহল বলি CH3CH2CH2OH, তাহলে এটার নাম হচ্ছে প্রোপানল। দেখো, যেহেতু আমাদের ওএইচটা ডান পাশ থেকে যদি গণনা করি তাহলে 1 নম্বর কার্বনের সাথে আছে, সেক্ষেত্রে আমরা প্রোপানল অন বলতে পারি। অর্থাৎ এই অ্যালকোহল আবার আলাদাভাবে বিভিন্ন ধরনের অবস্থান সমানতা প্রদর্শন করতে পারে, অর্থাৎ আমরা শুধুমাত্র এখানে সমাণু নির্ণয়ের কৌশলটা দেখতেছি। এরপরে দেখো, আমরা যদি বলি যে CH3, তারপরে দেখো O, তারপরে দেখো C2H5। এখন দেখো, এটাকে বলা হয় মিথাইল। তাহলে দেখো মিথাইল, আর এটুকু হচ্ছে আমাদের কি ইথাইল। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে দেখো কিভাবে বলবো, অর্থাৎ এই ইথার বলার ক্ষেত্রে আমরা মিথাইল আগে বলবো নাকি ইথাইল আগে বলবো, সেটা বলতে হলে তাহলে মিথাইলের প্রথম অক্ষর M আর ইথাইলের প্রথম অক্ষর হচ্ছে E। তাহলে আমাদের অ্যালফাবেটিক ক্রম অনুসারে M এর আগে E আছে, এজন্য আমাদেরকে ইথাইল আগে বলতে হবে, অর্থাৎ ইথাইল মিথাইল ইথার। তাহলে এই যৌগের নাম হবে ইথাইল মিথাইল ইথার। অর্থাৎ দেখো, তাহলে এই যে অ্যালকেনের সাথে আমাদের একটি অক্সিজেন পরমাণু ছিল, তাহলে এই যৌগকে আমরা দুই ধরনের সমাণু তৈরি করছি। প্রথমটা হচ্ছে অ্যালকোহল, দ্বিতীয়টা হচ্ছে কি আমাদের ইথার। অর্থাৎ এই যে মিথাইলের প্রথম অক্ষর M, ইথাইলের প্রথম অক্ষর E, তাহলে অ্যালফাবেটিকের ক্রম অনুসারে আমাদের ইথাইল মূলকটাকে আগে বসাইতে হবে, তাহলে ইথাইল মিথাইল যৌগটি হচ্ছে ইথার। তাহলে এইভাবে আমরা অর্থাৎ অ্যালকেনের সাথে একটি অক্সিজেন পরমাণু থাকলে আমরা দুই ধরনের সমাণু নির্ণয় করতে পারি। এরপরে দেখো, প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, অর্থাৎ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় পরীক্ষায় আমাদের এই সমাণু নির্ণয়ের বিশেষ কিছু কৌশল অবলম্বন করতে হয়। এরপরে দেখো, আমি এইখানে লিখলাম CnH2nO, অর্থাৎ দেখো প্রথম অংশটুকু হচ্ছে আমাদের অ্যালকিন, অর্থাৎ CnH2n অ্যালকিনের সাধারণ সংকেত, এখানে একটি অক্সিজেন পরমাণু যুক্ত আছে। অর্থাৎ তোমাদের একটু মনে রাখতে হবে যে অ্যালকিনের সাথে যদি একটি অক্সিজেন পরমাণু যুক্ত থাকে তাহলে আমাদের সম্ভাব্য সমাণু হবে 3 ধরনের। অর্থাৎ অ্যালকিনের সাথে যদি একটি অক্সিজেন পরমাণু যুক্ত থাকে তাহলে আমাদের সম্ভাব্য সমাণু হবে 3 ধরনের। এখন এই ক্ষেত্রে আমাদের এন এর মানের উপরে আবার নির্ভর করবে
ঠিক আছে, তাহলে দেখো এইটা থেকে আমরা 3 ধরনের সমাণু পাবো। একটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড, অ্যালডিহাইড, অ্যালডিহাইড। 2 নম্বরে হচ্ছে আমাদের ইনল কাঠামো, ইনল বা আমরা বলতে পারি অ্যালকিনল, অ্যালকিনল কাঠামো। এবং 3 নম্বরটা হচ্ছে আমাদের কিটোন হবে। অর্থাৎ তোমাদের একটু ভালোভাবে মনে রাখতে হবে যে আমাদের অ্যালকিনের সাথে যদি একটি অক্সিজেন পরমাণু যুক্ত থাকে তাহলে সম্ভাব্য সমাণু হবে 3 ধরনের। সেক্ষেত্রে আমাদের একটি সমাণু হতে পারে অ্যালডিহাইড, আরেকটি হতে পারে ইনল কাঠামো অথবা অ্যালকিনল। অর্থাৎ এই অ্যালকিনলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইনল, অ্যালকি থেকে ই আর ইজে নল থেকে নল, তাহলে অ্যালকিনল বা ইনল। আর একটা হচ্ছে আমাদের কিটোন। তাহলে দেখো আমরা কিন্তু জানি যে কিটোন হওয়ার জন্য মিনিমাম 3টি কার্বনের প্রয়োজন। তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি আমরা কিটোন পেতে চাই তাহলে এই ক্ষেত্রে এন এর মান ন্যূনতম কত বসাইতে হবে? 3 বসাইতে হবে। তাহলে দেখো যদি এইখানে আমরা এন এর মান 3 ইউজ করি তাহলে C3H 3 দুগুণে কত হবে? 6। তাহলে দেখো C3H6O আমি এইখানে একটু কাছে লিখলাম। তাহলে দেখো 3টি কার্বন, 6টি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত আমাদের অ্যালডিহাইড যৌগটি কি হতে পারে? দেখো CH3, CH2, তারপর দেখো CHO। তাহলে তুমি একটু গণনা করো, অর্থাৎ কার্বন হাইড্রোজেন গণনা করো। এখানে কার্বন আছে 3টি, হাইড্রোজেন 6টি, অক্সিজেন 1টি। দেখো 3 2 5 5 আর 1 6, অর্থাৎ 6টি হাইড্রোজেন, 3টি কার্বন, 1টি অক্সিজেন। অর্থাৎ এই যৌগের নাম হবে প্রোপানেল, প্রোপানেল। এই যৌগের নাম হবে কি আমাদের? প্রোপানেল। এখন দেখো আবার এই যৌগ থেকে আমরা ইনল কাঠামো তৈরি করব। তাহলে ইনল কাঠামো কিভাবে তৈরি করবো একটু লক্ষ্য করো। CH3, তারপরে দেখো C, এইখানে OH দিলাম, এইখানে দেখো CH2। তাহলে একটু ভালোভাবে লক্ষ্য করো, আমাদের সমাণু তার বৈশিষ্ট্য হচ্ছে আণবিক সংকেত এক থাকবে, শুধুমাত্র গাঠনিক সংকেত ভিন্ন হবে। তাহলে দেখো C3H6O। তাহলে এইখানে একটু কার্বন হাইড্রোজেন গণনা করো এবং প্রত্যেকটির বন্ধন চিন্তা করো। তাহলে দেখো কার্বন আছে 1 2 3, অর্থাৎ 3টি কার্বন আছে, হাইড্রোজেন 2 আর 1 3, 3 আর 3 6, এবং অক্সিজেন আছে 1টি। তাহলে এই যৌগের নাম হবে, একটু লক্ষ্য করো, আমি যদি বাম দিক থেকে গণনা করি OH পাবো 2, ডান দিক থেকে গণনা করলে OH পাবো 2। তাহলে উভয় দিক থেকেই কিন্তু OH সমান দূরত্বে। তাহলে আমাদের নামকরণের সিস্টেম হচ্ছে যদি উভয় দিক থেকে প্রধান কার্যকরী মূলককে সমান দূরত্বে পাওয়া যায় তাহলে যে দিক থেকে অন্যান্য কার্যকরী মূলকগুলোকে কাছে পাওয়া যাবে। দেখো আমি যদি বাম দিক থেকে গণনা করি তাহলে আমাদের ডাবল বন্ডটা চলে যাবে 2 নম্বর কার্বনের সাথে, আর আমাদের OH থাকবে 2। আবার ডান দিক থেকে আসলে OH 2 থাকবে কিন্তু আমাদের ডাবল বন্ডটা 1 থাকবে। তাহলে এখান থেকে 1 2 3। তাহলে এখন দেখো আমরা জানি 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে প্রোপেন। তাহলে এই ক্ষেত্রে প্রোপেনের শর্ট নেম লিখতে হবে প্রথম অংশ, তাহলে লিখবো প্রোপ, প্রোপ, প্রোপ। তাহলে দেখো প্রোপ আর এই যে আমাদের এই দুটো কার্যকরী মূলকের মধ্যে OH হচ্ছে প্রধান কার্যকরী মূলক, তাহলে মূল যৌগের নাম হবে প্রধান কার্যকরী মূলকের নাম অনুসারে। তাহলে ডাবল বন্ডটা উল্লেখ করব প্রোপ 1, আর ডাবল বন্ডের জন্য ইন, অর্থাৎ অ্যালকিনের জন্য ইন, এবং OH-এর জন্য কি হবে 2 অল। তাহলে এই যৌগের নাম হচ্ছে কি আমাদের দেখো যে প্রোপ 1 ইন 2 অল, অর্থাৎ এটার হচ্ছে আমাদের ইনল কাঠামো। আর তারপরে দেখো আমাদের তৃতীয় সমাণুটা কি হতে পারে? কিটোন হতে পারে। তাহলে দেখো C3H6O, এটা দিয়ে আমরা কি তৈরি করতে পারি? CH3CO CH3। তাহলে দেখো এই যৌগের নাম হবে প্রোপানন, প্রোপানন। তাহলে তোমরা একটু ভালোভাবে চিন্তা করো, অর্থাৎ আমাদের অ্যালকিনের সাথে যদি একটি অক্সিজেন পরমাণু থাকে তাহলে সম্ভাব্য সমাণু 3 ধরনের। একটি হচ্ছে অ্যালডিহাইড, আরেকটি হচ্ছে ইনল কাঠামো বা অ্যালকিনল, আর একটা হচ্ছে কিটোন। এখন দেখো তোমরা বলতে পারো যে স্যার আমরা যদি এখানে কার্বন 2টি ইউজ করি তাহলে আমাদের কয় ধরনের সমাণু হবে? অর্থাৎ তোমাকে একটু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে কিটোন, তাহলে কিটোন পেতে হলে 3টি কার্বন থাকতে হবে। এই জন্য আমি প্রথমে এন এর মান কত 3 ধরেছিলাম। এখন যদি তুমি এখানে এন এর মান 2 ইউজ করো তাহলে দেখো C2, তাহলে আমাদের 2 দুগুণে 4 হবে। তাহলে দেখো অর্থাৎ এই যে ইথিনের সাথে একটি অক্সিজেন পরমাণু যুক্ত আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 2 ধরনের সমাণু হবে। অর্থাৎ এক্ষেত্রে কার্বনের সংখ্যার উপর আমাদের ডিপেন্ড করবে সমাণুর সংখ্যা। তাহলে দেখো এই যে 2 কার্বন এবং 4টি হাইড্রোজেন একটি অক্সিজেন দ্বারা আমাদের সমাণু হবে 2টি, অর্থাৎ অ্যালডিহাইড হবে আর ইনল হবে। এই ক্ষেত্রে আমাদের কিটোন পাওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ কিটোন পেতে হলে মিনিমাম 3টি কার্বনের প্রয়োজন, কিন্তু মূল যৌগে কার্বন আছে আমাদের 2টি। তাহলে দেখো অ্যালডিহাইড অর্থাৎ CH3CHO, তাহলে এই যৌগের নাম হবে ইথানেল, ইথানেল। এখন দেখো ইনল কাঠামো যদি হয় CH2 ডাবল বন্ড COH, এরপরে দেখো আমাদের H, তাহলে এটাকে বলবো 1, এটা হবে 2। তাহলে দেখো 2 কার্বনের জন্য ইথ, ইথ, আর এই ডাবল বন্ড আছে 1 নম্বর কার্বনের সাথে ইথ 1 ইন, তারপরে দেখো আমাদের OH একে আছে, তাহলে 1 অল। অর্থাৎ মূল যৌগটি হবে আমাদের দেখো
এখানে দুটি কার্যকরী মূলক আছে, একটি ডাবল বন্ড আর একটি হচ্ছে আমাদের কি অ্যালকোহল। তাহলে অ্যালকিন এবং অ্যালকোহলের মধ্যে প্রধান কার্যকরী মূলক হচ্ছে অ্যালকোহল, এই জন্য আমাদের এই অ্যালকোহলটা হবে মূল যৌগ। তাহলে 2 কার্বনের জন্য ইথ, আর দেখো এই যে ডাবল বন্ড আছে 1 নম্বর কার্বনের সাথে 1 ইন, আর দেখো ওয়েস্টে আছে 1 নম্বর কার্বনের সাথে 1 অল। তাহলে দেখো অর্থাৎ আমাদের অ্যালকিনটা যদি 2টি কার্বন দ্বারা গঠিত হয় তাহলে সম্ভাব্য সমান হবে 2 ধরনের, সেক্ষেত্রে একটি হবে অ্যালডিহাইড আর একটি হবে ইনল কাঠামো। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এখন দেখো আমাদের অর্থাৎ যদি আমাদের অ্যালকিনের সাথে 2টি অক্সিজেন পরমাণু থাকে তাহলে আমাদের সম্ভাব্য সমাণু হবে 2 ধরনের। দেখো এটা CnH2nO2, তাহলে দেখো আমাদের এইখান থেকে সম্ভাব্য সমাণু হবে 2 ধরনের। তাহলে একটা হবে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড আর একটি হবে আমাদের অ্যাস্টার। এখন আমরা জানি সাধারণত অ্যাস্টার হতে হলে মিনিমাম 2টি কার্বনের প্রয়োজন, আর আমাদের কার্বক্সিলিক অ্যাসিড হওয়ার জন্য ন্যূনতম 1 কার্বনের প্রয়োজন। যেহেতু আমাদের অ্যালকিনের কথা বলছি সেহেতু আমাদের মিনিমাম 2টি কার্বন নিতে হবে। দেখো আমরা যদি এইখানে n এর মান 2 ধরি তাহলে দেখো C2, তাহলে H কত হবে 2 বসাইলে 2 দুগুণে কত 4। তাহলে দেখো আমাদের অ্যালকিনের সাথে 2টি অক্সিজেন পরমাণু বিদ্যমান, তাহলে এই ক্ষেত্রে আমাদের সম্ভাব্য সমাণু হবে কার্বক্সিলিক অ্যাসিড হবে আর হবে অ্যাস্টার। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড হিসেবে আমরা লিখতে পারি CH3COOH। তাহলে দেখো এই যৌগের নাম হবে ইথানোয়িক অ্যাসিড। আর দেখো আমাদের যদি 2 কার্বন বিশিষ্ট অ্যাস্টার হয় তাহলে আমরা জানি অ্যাস্টারের কার্যকরী মূলক হচ্ছে COCH3, তাহলে দেখো এটা হচ্ছে H, তাহলে এটুকু হচ্ছে মিথাইল, আর আমাদের এইটুকু হবে মিথানয়েট। তাহলে আমরা জানি সাধারণত অ্যাস্টার যৌগের উচ্চারণটা হয় অ্যালকানয়েট, তাহলে মিথাইল অংশকে আগে লিখতে হবে লেখার সময়, তাহলে কি হবে মিথানয়েট। তাহলে দেখো অর্থাৎ আমরা কি বলেছি, যদি অ্যালকিনের সাথে 2টি অক্সিজেন পরমাণু থাকে তাহলে সম্ভাব্য সমাণু হবে 2 ধরনের, একটা হবে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড আর একটি হবে অ্যাস্টার। তাহলে দেখো কার্বক্সিলিক অ্যাসিড হিসেবে তোমরা একটু গণনা করে দেখো, এখানে কার্বন আছে 2টা, হাইড্রোজেন 4টা, অক্সিজেন 2টা। দেখো কার্বন 1 আর 1 2, হাইড্রোজেন 3 আর 1 4 আর অক্সিজেন 2টা মিলে গেছে। এখন দেখো এখানে হাইড্রোজেন 3 3 আর 1 4, অর্থাৎ 4টা কার্বন, 1 আর 1 2 আর অক্সিজেন 2টা। অর্থাৎ আমাদের সমাণুর সিস্টেমটা হচ্ছে যে আণবিক সংকেত 1 রেখে গাঠনিক সংকেত কী করতে হবে, ভিন্ন করতে হবে। এখন দেখো যদি আমরা এইখানে কার্বন 3টা ব্যবহার করতাম, অর্থাৎ দেখো C3H6O2, তাহলে এই যৌগ দ্বারা আমাদের 2 ধরনের কি হতো, সমাণু তৈরি হতো। তাহলে একটা হবে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড আর একটি হবে অ্যাস্টার। তাহলে 3 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডটা হচ্ছে CH3CH2COOH, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রোপানয়িক অ্যাসিড। আমরা জানি 3 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের নাম হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড, আর 3টি কার্বন 6টি হাইড্রোজেন 2টি অক্সিজেন দ্বারা আমরা অ্যাস্টার যদি গঠন করি, দেখো COCH3, তারপরে দেখো CH3, তাহলে আগের মতোই দেখো এটুকু হচ্ছে মিথাইল, এটাকে আমরা বলবো মিথাইল, আর আমাদের এইটুকুকে বলতে হবে মিথানয়েট। তাহলে দেখো মূল যৌগের উচ্চারণ তাহলে আমাদের কি হবে, মিথানয়েট, অর্থাৎ এই যৌগের নাম হচ্ছে মিথানয়েট। তাহলে আমরা বুঝতে পেরেছি, অর্থাৎ আমরা এইভাবে যে কোনো যৌগের সমানতাটা নির্ণয় করতে পারবো। ধন্যবাদ।